দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে ২০০৭ সালের 1-11-এর মতো ঘটনা ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বক্তব্যের পরই রাজনীতিতে নতুন করে কানাঘোষা শুরু হয়েছে। কোন পথে হাঁটছে? এই তফসিলটা বাতিল করা হোক, এই পার্লামেন্টটাকে ডিসলভ করা হোক, এই স্বাধীনতার জন্য কিন্তু জনগণকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা বিষয় উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, তাহলে কি 1-11-এর মতো আবারও নির্বাচন হতে চলেছে? দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো এবং অন্যদিকে এবার আওয়ামী লীগের মন্ত্রী ওবায়দুল কাদেরের বেশ কিছু কথার কারণে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং তিনি তুলে ধরেছেন তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ কোন দিকে ঘুরতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে ২০০৭ সালের 1-11-এর মতো ঘটনা ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বক্তব্যের পরই রাজনীতিতে নতুন করে কানাঘোষা শুরু হয়েছে। কোন পথে হাঁটছে বাংলাদেশের রাজনীতি? এই 1-11-এর বিষয়টি এখন চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টকশো পর্যন্ত জোর আলোচনা হচ্ছে। সমসাময়িক রাজনীতি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে টকশোর আয়োজন করা হয়। সেখানে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। স্টারটেকে চলছে গ্রেট উইন্টার ফেস্টিভ্যাল। প্রযুক্তি পণ্য কিনলেই মিলবে ল্যাপটপ, ডেস্কটপ সহ আকর্ষণীয় উপহার। বিস্তারিত startech.com.bd-তে। টকশোতে এক পর্যায়ে রুমিনের কাছে জানতে চাওয়া হয়, ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন না হলে 1-11-এর মতো ঘটনা ঘটতে পারে। এই বক্তব্যকে কিভাবে দেখছেন তিনি? জবাবে ব্যারিস্টার রুমিন ১.৫ মাস আগের একটি রিপোর্টের সূত্র ধরে জানান, দেশে ৬৮টি কারাগার রয়েছে যার ধারণ ক্ষমতা প্রায় ৪৩,০০০। সেখানে বন্দী ৮৮,০০০। বর্তমানে সংখ্যাটি লক্ষাধিক হবে। এর অর্থ দাঁড়ায় নভেম্বরের শুরুতেই ছিল কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ, এখন আরও বেশি। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের লোকজন ক্ষমতায় আছে বহুদিন ধরে, এজন্য তাদের কারাগারে হাঁটতে হয় না। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আওয়ামী লীগের আর খুব বেশি দিন নেই কারাগারে যেতে। এক পর্যায়ে রুমিন ফারহানার কাছে জানতে চাওয়া হয় এখন আওয়ামী লীগ যা করছে তাই বিএনপি করবে কিনা। জবাবে রুমিন ফারহানা জানান তারা কিছুই করবে না। গত ১৫ বছরে যে লুটপাট, মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাতে জাতির কাঠগড়ায় আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগ যারা করেছে তাদের আজীবন কারাগারে থাকতে হবে, একজনও ছাড় পাবে না বলে হুমকি দেন তিনি। রুমিন ফারহানা বলেন 1-11 আওয়ামী লীগের আন্দোলনের ফসল। 1-11-এর একজনেরও বিচার গত ১৫ বছরে আওয়ামী লীগ করেনি বলে অভিযোগ করেন তিনি। এর আগে বিএনপির সিনিয়র দুই নেতা শমশের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ায় বিএনপির কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছিলেন রুমিন ফারহানা। চলতি বছরের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপিতে যোগ দেন বিএনপির সিনিয়র দুই নেতা শমশের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার। তাদের ব্যাপারে এক টেলিভিশন টকশোতে রুমিনকে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা জানান অনেক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল, কিন্তু যারা মাঠে সক্রিয় তাদের অনেকে নিবন্ধন পায়নি। এর মধ্যে হঠাৎ তৃণমূল বিএনপির নিবন্ধন হয়ে গেল, কেন হলো সে হিসাব মেলাতে কষ্ট হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। আফসারা নাজ, কালবেলা। আমাদের রাজনীতিবিদদের কোয়ালিটি স্পষ্ট হয়ে গেছে এই দেশের মানুষের কাছে। তারা যে কত সস্তায় নিজেকে বিক্রি করতে পারেন এগুলো কিন্তু মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। যে ধারার ভিতরে আমার নির্বাচন প্রক্রিয়া চলে গেছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দেশ কখনোই একটি সুষ্ঠু নির্বাচন পাবে না। এই দেশের মানুষ তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারবে না। We are not a democratic country. We never were a democratic country. We never emerged as a democratic country. তাহলে 2024-এর নির্বাচনটাকে আমরা কিভাবে দেখবো? এই নির্বাচনটা যদি না ঘটাতে হয় তাহলে যে কথাটা আমরা সুশীল সমাজ থেকে বলে আসছি সেটাই বলতে হবে, যে এই তফসিলটা বাতিল করা হোক, এই পার্লামেন্টটাকে ডিসলভ করা হোক, এই নতুন সময়সূচি দিয়ে সংবিধানের ভেতরে থেকে পুনর্বিন্যাস করে আমাদের নির্বাচনটি হোক।
সরকার অংশগ্রহণকে তার মন মতো, সরকারি দল তার মন মতো একটা সংজ্ঞা করে নিয়েছে। সেই সংজ্ঞার মধ্য দিয়ে কতগুলোকে দলকে দাঁড় করিয়েছে, কতগুলোকে ব্যক্তিকে দাঁড় করিয়েছে, করে বলছে যে হ্যাঁ ঠিক আছে, বড় বড় দলগুলো নির্বাচনে না আসলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন আমরা ঘটাবো, যেটা এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এখানে একটা জনবিচ্ছিন্নতা ঘটে যাচ্ছে, অর্থাৎ এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এইভাবে। কিন্তু এই যে 2024 সালের নির্বাচনের যে আয়োজনটা, এটা কিন্তু স্পষ্ট শার্প ডিভাইডিং লাইনস তৈরি করে ফেলেছে। এক, আমাদের রাজনীতিবিদদের মান, তাদের মানসিকতা, তাদের কমিটমেন্ট টু ডেমোক্রেসি স্পষ্ট হয়ে গেছে। আপনারা পরিবর্তনের কথা বলছেন, আপনারা এই একই ন্যারেটিভকে বাঁচিয়ে রেখে কিভাবে পরিবর্তনটা করবেন, কারা নির্বাচনে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা। যে আমাদের রাজনীতিবিদদের কোয়ালিটি স্পষ্ট হয়ে গেছে এই দেশের মানুষের কাছে। তাদের ল্যাক অফ ডিগনিটি, তাদের ল্যাক অফ ইন্টেগ্রিটি, তারা যে কত সস্তায় নিজেকে বিক্রি করতে পারেন, এগুলো কিন্তু মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। দ্বিতীয় যে জিনিসটা ঘটতে যাচ্ছে, আমাদের আজকে একটি বড় দল ক্ষমতায় নেই, কিন্তু বর্তমান যে বড় দলটি ক্ষমতায় আছেন, তারা তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারে নিমজ্জিত করে দিচ্ছেন। কারণ এই নির্বাচনটা প্রমাণ করে দেবে যে তাদের অন্তর্দ্বন্দ্ব কোন জায়গাটায় গিয়ে পৌঁছাবে, যে তারা তাদের নিজেদের শক্তিকে নিধন করবেন। আপনি খেয়াল করে দেখুন, ইতিমধ্যে নির্বাচনের আগে কটা, সবই নৌকা, সকলেই নৌকা নিয়ে আছেন, তারা ইতিমধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছেন, সংঘর্ষ শুরু করে দিয়েছেন, মারপিট শুরু করে দিয়েছেন, এবং তারা একজন আরেকজনকে আহত করছেন। তার মানেটা কি? তারা কোন দলে বিলং করছে ইজ নট দ্য ইস্যু। কিভাবে ক্ষমতায় যাবে, তাদের নিজেদের স্বার্থটা বড় হয়ে গেছে। অর্থাৎ আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2024-এর পর এই দলটির ভবিষ্যৎও কিন্তু খুব সংকটাপন্ন হতে যাচ্ছে। সবকিছু ভেঙে চুরমার হয়ে গেলে তখনই নতুন সৃষ্টি হয়। হয়তো আমাদেরকে সেই জায়গাটাই আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, হয়তো আমরা সেই জায়গাটাই পৌঁছাচ্ছি। নিঃসন্দেহে একটি আমূল পরিবর্তনের প্রয়োজন, কিন্তু সেই জায়গাটার যে ভিতটা, এই যে আপনারা যারা বিকল্প আলোচনা করছেন, আপনারা যারা বিকল্পের স্বপ্ন দেখছেন, আমরাও বিকল্পের স্বপ্ন দেখি। কথাটা হচ্ছে, আপনারা কি একত্র হয়ে একটি কমন ভিশন তৈরি করতে পারেন, একটি নির্মম ব্যাখ্যার মধ্যে দিয়ে, যেটাকে কেন্দ্র করে আর সকলে বলতে পারে যে হ্যাঁ, এখানে একটা তৃতীয় শক্তি তৈরি হচ্ছে, যারা দেশকে ভালোবাসে। দল 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 দল, কবে আমরা দেশের কথা ভাববো? যারা দেশকে ভেবে, সবচেয়ে আমাদের দেশে কি মেধা নেই? 100 বার মেধা আছে, এবং সেই মেধাগুলোকে একত্র করার কাজটি কে করবে? সেই জায়গাটায় কি আমরা দাঁড়াতে পারি? আমরা 2024 নাও জিততে পারি, কিন্তু আমরা তো আগামীতে আমাদেরকে এই। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা পরিকল্পনা উঠে আসতে শুরু করেছে, এবং সেই সাথে বিএনপির নেতারা যেভাবে তারা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটাই এখন বাংলাদেশের জনগণ দেখে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত আওয়ামী লীগের জন্য কোনো কঠিন দিন আসতে চলেছে, এবং সেই সাথে বাংলাদেশের এই নির্বাচনের অন্যদিকে কোনো মোড় ঘুরতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং ব্যারিস্টার রুমিন ফারহানার এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।